কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন বা ক্ষেত্র সমীক্ষা যাচাইকরণের যে ফর্ম, সেটি আপনারা কিভাবে একদম নির্ভুলে সঠিক পদ্ধতিতে ফিল আপ করবেন বা পূরণ করবেন, এবং সঙ্গে কি কি নথি লাগবে বা কি কি ডকুমেন্ট লাগবে, এবং ফর্মটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন বা কোথায় আপনারা ফর্মটি পাবেন এবং কোথায় জমা করবেন, সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। দেখুন, যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তাদের কিন্তু সবাইকে এই যে এনএক্সআর 1 বা সংযোজনী 1 এই যে আবেদন পত্রটি রয়েছে বা ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি রয়েছে, এটি সবাইকে পূরণ করে বা ফিল আপ করে জমা করতে হবে এবং সঙ্গে কিন্তু ডকুমেন্ট জমা করতে হবে। যদি কোনো কৃষক বন্ধু পাওয়া উপভোক্তা এই আবেদন পত্রটি বা এই এনএক্সআর 1 ফর্মটি জমা না করেন বা ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি জমা না করেন, তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাতিল হয়ে যেতে পারে বা তার নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এবং অনেকেই এবার প্রশ্ন করতে পারেন যে এই যে ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি রয়েছে সেটি কেন ফিল আপ করতে হবে বা কেন জমা করতে হবে, সেটিও জানিয়ে দেবো আমি এই ভিডিওর মাধ্যমে। এখন আমরা দেখে নিব কিভাবে আপনারা এই ফর্মটি বা এই এনএক্সআর 1 বা সংযোজনী 1 বা ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি আপনারা সঠিক নিয়মে একদম নির্ভুলে পূরণ করবেন বা ফিল আপ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, ফর্মটিতে প্রথমে আপনারা পাবেন এনএক্সআর 1 সংযোজনী 1, এরপরে লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশন এর জন্য যাচাইকরণ ফর্ম। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে কৃষক বন্ধু কেবি আইডি নম্বর। এখানে বলা হয়েছে আপনার যে কৃষক বন্ধু প্রকল্পের আইডি নম্বর রয়েছে সেটি কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। তবে প্রথমে আপনাদের বলে দিই, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় ফর্মটি রয়েছে, আপনারা কিন্তু ইংলিশে ফিল আপ করবেন এবং ইংলিশে ক্যাপিটাল লেটারে আপনারা ফর্মটি ফিল আপ করবেন বা বড় হাতের লিখে আপনারা ফর্মটি পূরণ করবেন। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু আইডি অর্থাৎ কেবি আইডি আপনারা এখানে বসিয়ে দিবেন। যদি আপনারা কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধুর আইডি যদি না বের করতে পারেন কমেন্টে জানাবেন, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই কেবি আইডি বা কৃষক বন্ধুর যে আইডি সেটি আপনারা বের করবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর বা সিরিয়াল নাম্বার। এখানে আপনাদের কোনো কিছু করার দরকার নেই, এই যে অপশনটি রয়েছে এটি যেখানে আপনি ফর্মটি জমা করবেন সেখানে যে আধিকারিক থাকবেন বা যে আপনার ফর্মটি জমা নেবেন তিনি কিন্তু এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন যে আপনার ফর্মটি কত নাম্বার সিরিয়ালে জমা হলো। এরপর এখানে বলা হয়েছে যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকরণকারীর কর্তৃপক্ষ টিক চিহ্ন প্রদান করবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যিনি আপনার ফর্মটি জমা নেবেন বা যিনি এই ফর্মটি যাচাই করবেন তারা কিন্তু এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন। মনে করেন আপনি এখানে কোনো ডিটেলস লিখেছেন, এখানে আপনি আপনার নাম লিখেছেন, এবার যিনি আধিকারিক রয়েছেন তারা ভেরিফিকেশন করবেন এবং ভেরিফাই করার পর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, এবং যদি কোনো গড়মিল থাকে বা যদি তাদের কোনো সন্দেহ হয় বা তারা যদি কোনো কিছু দেখতে পান ভুল, তাহলে এখানে ক্রস চিহ্ন দিয়ে দিবেন। এটি কিন্তু এখানে বলা হয়েছে। এই ঘরগুলিতে আপনাদের কোনো কিছু করার দরকার নেই, আপনাদের শুধু ফিল আপ করতে হবে বা পূরণ করতে হবে এই যে ঘরগুলি রয়েছে এই ঘরগুলিতে। এরপরে প্রথমে 1 নম্বরে বলা হয়েছে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধুর রেকর্ড ব্যাংক পাসবই অনুযায়ী। অর্থাৎ এখানে আবেদনকারীর নাম বা সুবিধাভোগীর নাম বা উপভোক্তার নাম এখানে লিখতে হবে। কোন নামটি লিখতে হবে? যে নামটি ব্যাংকের পাসবইয়ে রয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের রেকর্ডে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে লিখতে হবে। অবশ্যই আপনারা কিন্তু ইংলিশে লিখবেন। এরপর এখানে বলা হয়েছে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। এখানে পিতার নাম বা স্বামীর নাম বা স্ত্রীর নাম বা অভিভাবকের নাম আপনাদের লিখতে হবে। এরপর এখানে বলা হয়েছে 3 নম্বরে ঠিকানা। এখানে আপনাদের যে ঠিকানা রয়েছে বা আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটি আপনারা এখানে লিখে দিবেন। আপনার আধার কার্ড বা আপনার যে ডকুমেন্টগুলি রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে আপনার যে ঠিকানা বা যে অ্যাড্রেস সেটি আপনারা কিন্তু লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট বা জেলা। এখানে আপনারা আপনাদের জেলার নামটি এই ঘরটিতে কিন্তু লিখে দিবেন। অবশ্যই আপনারা কিন্তু ইংলিশে লিখবেন। এরপরে 3 নম্বরে বলা হয়েছে ব্লক। এখানে আপনার ব্লকের নাম লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের নাম বা আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আপনি এই ঘরটিতে লিখে দিবেন। গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে মৌজা বা গ্রাম। এখানে আপনি আপনার মৌজার নাম বা গ্রামের নাম লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে সুবিধাভোগীর বিবরণ বেনিফিশিয়ারি ডিটেলস। এখানে বলা হয়েছে ব্যাংকের বিবরণ বা ব্যাংকের ডিটেলস। এখানে আপনাদের এই ঘরটিতে কোনো কিছু লিখতে হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক ও শাখার নাম। এই ঘরটিতে আপনার ব্যাংকের নাম ও শাখার নাম আপনাদের লিখে দিতে হবে। অর্থাৎ যে ব্যাংকে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন বা আপনার টাকা ঢুকতো সেই ব্যাংকের ডিটেলস বা সেই ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে। এখানে আপনি ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে আইএফএসসি কোড। এখানে আপনি আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। এই সমস্ত ডিটেলস আপনি আপনার ব্যাংকের পাসবুকে কিন্তু পেয়ে যাবেন। এরপর এখানে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার।
অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে বা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাদের এই ঘরটিতে লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে আধার নাম্বার, এই ঘরটিতে আপনি আপনার আধার নাম্বারটি লিখে দিবেন। আপনার আধার কার্ডটি দেখে আপনি সুন্দরভাবে এই ঘরটিতে কিন্তু আপনার আধার কার্ডের নম্বরটি কিন্তু আপনি লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে ইপিক নাম্বার, আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বার বা আপনার ইপিক নাম্বারটি আপনি এই ঘরটিতে লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, যদি আপনি এএসডিডি তালিকাভুক্ত হন তাহলে এখানে আপনি ইয়েস লিখে দিবেন, এবং যদি না হন তাহলে আপনি নো লিখে দিবেন। এবার এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন এএসডিডি এর মানে কি, কোন তালিকাভুক্তর কথা বলা হয়েছে। এএসডিডি তালিকা অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ, ডুপ্লিকেট। এসআইআর এর যে প্রথম লিস্ট প্রকাশ করা হয়েছিল এএসডিডি লিস্ট, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ, ডিলিটেড যে লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই লিস্টে আপনার যদি নাম থেকে থাকে বা যিনি উপভোক্তা রয়েছেন বা সুবিধাভোগী রয়েছেন তার নাম যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস লিখতে হবে, এবং যদি না থেকে থাকে তাহলে এখানে নো লিখতে হবে। আশা করছি বিষয়টি আপনাদের ক্লিয়ার করতে পারলাম। এরপর এখানে বলা হয়েছে পিএম কিষাণ এর সুবিধাভোগী কিনা, যদি আপনি কৃষক বন্ধু পান এবং পিএম কিষাণ না পান তাহলে এখানে আপনি নো লিখবেন, এবং যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান এবং পিএম কিষাণেরও টাকা পান তাহলে এখানে আপনাদের ইএস লিখতে হবে। এরপরে 10 নম্বরে বলা হয়েছে প্রধান পেশা, প্রাইমারি অকুপেশন। কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোন প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। এখানে বলা হয়েছে যিনি উপভোক্তা রয়েছেন বা সুবিধাভোগী রয়েছেন তার প্রাইমারি অকুপেশন কি বা প্রধান পেশা কি। যদি কৃষি হয় তাহলে এখানে কৃষি লিখে দিবেন, যদি কেন্দ্র সরকারের কোনো চাকরি করে থাকেন বা পেনশন পেয়ে থাকেন বা বেতন পেয়ে থাকেন তাহলে সেটি এখানে লিখে দিবেন। এখানে আপনি যদি কোনো পঞ্চায়েতে কাজ করেন বা কোনো পৌর সংস্থায় কাজ করেন বা কোনো বেসরকারি সংস্থায় কাজ করেন, আপনার যেটি অকুপেশন সেটি আপনি এখানে লিখে দিবেন, বা আপনার যে পেশা সেটি আপনি এখানে লিখে দিবেন। এই ঘরটিতে কিন্তু আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই। এরপরে এখানে বলা হয়েছে 11 নম্বরে জমির বিবরণ, এখানে আপনাদের জমির বিবরণ দিতে হবে। এই ঘরটিতে আপনাদের কোনো কিছু লিখতে হবে না। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেএল নম্বর, এই ঘরটিতে আপনার জেএল নম্বরটি লিখতে হবে, অর্থাৎ আপনার যে জেএল নম্বর রয়েছে বা আপনার যে মৌজার নাম্বার রয়েছে সেটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এবার অনেকের ক্ষেত্রে হয়তো 2টি মৌজায় বা 3টি মৌজায় জমি রয়েছে, এবার আপনার কৃষক বন্ধু প্রকল্পে 2টি মৌজা বা 3টি মৌজার জমির খতিয়ান দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে আপনি আবেদনের সময় যে যে পর্চাগুলি দিয়েছিলেন সেই পর্চার যে জেএল নাম্বার রয়েছে সেই জেএল নাম্বারগুলি আপনি এখানে লিখে দিবেন, কমা দিয়ে আপনারা লিখে দিতে পারেন। এরপরে 11 খ নম্বরে বলা হয়েছে খতিয়ান নাম্বার, এই ঘরটিতে আপনাদের খতিয়ান নাম্বার লিখতে হবে। এবার আপনি আবেদন করার সময় যে খতিয়ান নাম্বারগুলি দিয়েছিলেন সেই খতিয়ান নাম্বারগুলি কিন্তু আপনি কমা দিয়ে কিন্তু লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে দাগ বা প্লট নাম্বার, এখানে আপনি দাগ বা প্লটের নাম্বার দিয়ে দিবেন। এবার আপনার যদি এক থেকে একাধিক দাগ নাম্বার বা প্লট নাম্বার দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কমা দিয়ে কিন্তু লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে জমির পরিমাণ একর অনুযায়ী, এখানে আপনাকে আপনার জমির পরিমাণ একর অনুযায়ী লিখে দিতে হবে। আপনার কৃষক বন্ধু প্রকল্পে আপনি যখন আবেদন করেছিলেন আপনার যতখানি জমি দেওয়া ছিল সেটি আপনি লিখে দিতে পারেন। এরপরে এখানে বলা হয়েছে আরওআর এর তারিখ বা খতিয়ানের তারিখ বা ডেট অফ খতিয়ান, অর্থাৎ আপনার যে খতিয়ানগুলি রয়েছে সেগুলির ডেট কত রয়েছে বা কত তারিখে আপনার খতিয়ান তৈরি হয়েছে সেই ডেটটি আপনাদের এখানে কিন্তু লিখতে হবে, সেটি আপনি আপনার খতিয়ানে বা আরওআরে পেয়ে যাবেন। এরপর এখানে বলা হয়েছে জমি দখলের ধরন, ক্রয়, উত্তরাধিকার সূত্রে, নামজারি, হস্তান্তর, অন্যান্য। এবার আপনাদের এখানে লিখতে হবে আপনি যে জমির ডিটেলস এখানে দিয়েছেন বা আপনার যে জমি রয়েছে সেটি আপনি ক্রয় করেছেন নাকি আপনার কোনো পূর্বপুরুষের উত্তরাধিকারী হিসাবে পেয়েছেন, নাকি হস্তান্তর করা হয়েছে, নাকি আরো অন্যান্য কোনো রিজন রয়েছে সেটি কিন্তু আপনারা এই ঘরটিতে লিখে দিবেন। যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে এখানে আপনি পারচেস লিখে দিবেন, এবং যদি আপনি আপনার পিতার বা উত্তরাধিকার সূত্রে যদি আপনি জমি পেয়ে থাকেন তাহলে ডেথ মিউটেশন লিখে দিবেন, বা যদি কেউ ট্রান্সফার করে দেয় গিফটেড হয়ে থাকে তাহলে আপনারা ট্রান্সফার লিখে দিবেন, বা আদার্স যদি হয় তাহলে আদার্স এখানে আপনারা লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে আয়কর প্রদানকারী কিনা, হ্যাঁ অথবা না। ইনকাম ট্যাক্স পেয়ার, যদি আপনি ইনকাম ট্যাক্স পেয়ার হন বা জিএসটি ফাইল থেকে থাকে তাহলে এখানে ইয়েস লিখে দিবেন, এবং যদি না থেকে থাকে তাহলে আপনারা নো লিখে দিবেন। এই ঘরটিতে আপনাদের কোনো কিছু করার দরকার নেই। এরপরে আমরা চলে যাব নিচের পেজে। এখানে বলা হয়েছে স্বামী স্ত্রীর বিবরণ, স্পৌস ডিটেলস, এখানে স্বামী স্ত্রীর ডিটেলস লিখতে হবে। বিবাহিত পুরুষদের ক্ষেত্রে এই ঘরগুলিতে স্ত্রীর বিবরণ লিখতে হবে, এবং বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এই ঘরগুলিতে স্বামীর বিবরণ লিখতে হবে। এই ঘরগুলিতে আপনাদের কোনো কিছু করার দরকার নেই, আপনাদের শুধু এই ঘরগুলি কিন্তু ফিল করতে হবে বা পূরণ করতে হবে। এখানে প্রথমে বলা হয়েছে স্বামী স্ত্রীর নাম,
যদি আপনি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর নাম লিখে দিবেন, এবং যদি আপনি বিবাহিত মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম এখানে লিখে দিবেন। এবং আনম্যারিডদের ক্ষেত্রে এই ঘরগুলি পূরণ করতে হবে না। এরপর এখানে বলা হয়েছে ব্যাংকের বিবরণ। বিবাহিত পুরুষদের ক্ষেত্রে এখানে স্ত্রীর বিবরণ লিখতে হবে, এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর ব্যাংকের ডিটেলস লিখতে হবে। আমি কিন্তু আপনাদের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে প্রথমে বলা হয়েছে ব্যাংক ও শাখার নাম। এখানে ব্যাংকের ও শাখার নাম আপনারা লিখে দিবেন। এরপরে IFSC কোড এই ঘরটিতে লিখে দিবেন। এরপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখে দিবেন। যদি বিবাহিত পুরুষ হন তাহলে স্ত্রীর ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার লিখবেন, এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস বা অ্যাকাউন্ট নাম্বার আপনাদের লিখতে হবে। এরপর এখানে বলা হয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে বা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে, এবং বিবাহিত পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে বা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে কিন্তু লিখতে হবে। এরপর এখানে বলা হয়েছে আধার নাম্বার। এখানে আধার নাম্বার লিখে দিবেন। বিবাহিত পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর, এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার কার্ড নাম্বার লিখতে হবে। এখানে ইপিক নাম্বার লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে KBN এর উপভোগী কিনা। যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস লিখবেন, এবং যদি না পেন তাহলে এখানে কিন্তু নো লিখে দিবেন। অর্থাৎ আপনি যদি বিবাহিত পুরুষ হন, আপনার স্ত্রী যদি কৃষক বন্ধু পায় তাহলে ইয়েস লিখে দিবেন, এবং যদি আপনি বিবাহিত মহিলা হন, আপনার স্বামী যদি কৃষক বন্ধু পায় তাহলে এখানে ইয়েস লিখে দিবেন, এবং উভয় ক্ষেত্রে যদি না পায় তাহলে এখানে নো লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে ASDD তালিকাভুক্ত কিনা। যদি ASDD তালিকাভুক্ত হয়ে থাকে বা ASDD লিস্টে নাম থেকে থাকে তাহলে ইয়েস লিখে দিবেন, এবং যদি নাম না থাকে তাহলে নো লিখে দিবেন। এটি আমি আপনাদের প্রথমে কিন্তু বুঝিয়ে দিয়েছি যে এই ASDD এর মানে কি। এরপর এখানে বলা হয়েছে PM কিষাণ এর উপভোগী কিনা। যদি PM কিষাণের উপভোগী হয় তাহলে এখানে ইয়েস লিখে দিবেন, যদি না হয় তাহলে এখানে নো লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে পেশা, প্রাইমারি অকুপেশন। যে পেশায় রয়েছে বা যে অকুপেশন সেটি কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে এই ঘরটিতে। এই ঘরটিতে আপনাদের কোনো কিছু করার দরকার নেই। এরপরে আমরা একটু নিচে চলে আসবো। এরপর এখানে বলা হয়েছে অঙ্গীকার পত্র। এখানে আপনি ডিক্লারেশন দিচ্ছেন, এখানে আপনাকে সিগনেচার করতে হবে, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি রয়েছে বা উপভোক্তা বা সুবিধাভোগী রয়েছে তাকে এখানে সিগনেচার করতে হবে, বা যদি সিগনেচার না জানে তাহলে এখানে টিপসই দিয়ে দিতে হবে, পাশে LT লিখে দিয়ে তার নামটি লিখে দিতে হবে। এরপর এই জায়গাগুলি আপনাদের পূরণ করার কোনো দরকার নেই, এখানে বলে দেওয়া হয়েছে ফর অফিস অনলি। এটি শুধু অফিসারদের জন্য বা যারা আধিকারিকরা জমা নেবেন তাদের ক্ষেত্রে এই যে অপশনগুলি রয়েছে তারা এগুলি পূরণ করবেন। যিনি আপনার ফর্মটি জমা নেবেন বা আবেদনপত্রটি জমা নেবেন বা ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি আপনি যেখানে জমা করবেন সে কিন্তু এখানে একটি বা সেই আধিকারিক এখানে কিন্তু সিগনেচার করে দিবেন বা স্বাক্ষর করে দিবেন। এরপর সেই আধিকারিক এখানে কিন্তু সুবিধাভোগীর নাম লিখে দিবেন। এরপর এখানে কিন্তু সিরিয়াল নাম্বার লিখে দিবেন, KBI ID লিখে দিবেন, মোবাইল নাম্বার লিখে দিবেন। এইসব কাজ কিন্তু সেই আধিকারিকের, আপনাদের কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে আপনাদের কিন্তু এই যে বাকি অংশটি রয়েছে এটি কিন্তু আপনাদের ছিঁড়ে দিয়ে দিবে অ্যাকনলেজমেন্ট হিসাবে, এটি কিন্তু আপনাদের রেখে দিতে হবে। তো এইভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন বা ক্ষেত্র সমীক্ষা যাচাইকরণের যে Annexure 1 ফর্মটি রয়েছে এটি আপনারা সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে কিন্তু ফিল আপ করতে পারবেন। যদিও আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে কোন বিষয়টি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছেন না। আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং যদি কমেন্টও না বুঝতে পারেন আমি কিন্তু আরো একটি ভিডিও বানানোর চেষ্টা করব। এবার এই ফিল্ড ভেরিফিকেশন ফর্মটির সঙ্গে বা যাচাইকরণ ফর্মটির সঙ্গে বা এই Annexure 1 ফর্মটির সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্ট জমা দিতে হবে বা আপনাদের কি কি ডকুমেন্ট দিতে হবে। যিনি সুবিধাভোগী রয়েছেন তার আধার কার্ড এবং তার স্ত্রীর আধার কার্ড প্রয়োজন ক্ষেত্রে, অর্থাৎ যদি বিবাহিত পুরুষ হন তাহলে তার স্ত্রীর আধার কার্ড সঙ্গে দিতে হবে এবং তারও আধার কার্ড সঙ্গে দিতে হবে। যদি অবিবাহিত হন বা আনম্যারিড হন তাহলে কিন্তু যিনি সুবিধাভোগী রয়েছেন শুধুমাত্র তার আধার কার্ড দিতে হবে, এবং তার যে ইপিক রয়েছে বা ভোটার কার্ড রয়েছে সেটিও দিতে হবে। বিবাহিত হলে কিন্তু স্ত্রীর সঙ্গে দিতে হবে, এবং জমির যে খতিয়ান রয়েছে বা ROR পর্চা রয়েছে সেগুলি কিন্তু দিতে হবে। এরপর ব্যাংকের যে পাসবুক রয়েছে বা পাসবই রয়েছে সেটিও কিন্তু আপনাদের এই ফর্মটির সঙ্গে দিতে হবে। বিবাহিত পুরুষদের ক্ষেত্রে স্ত্রীরও ব্যাংকের পাসবুকের যে ছবি বা ব্যাংকের পাসবুকের যে জেরক্স সেটি দিতে হবে, এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর যে ব্যাংকের পাসবই রয়েছে সেটি কিন্তু দিতে হবে। যারা বিবাহিত রয়েছে তাদের কিন্তু স্বামী স্ত্রীর দুজনের কিন্তু ডকুমেন্ট সঙ্গে জমা দিতে হবে, এবং যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে শুধু নিজের যে ডকুমেন্ট রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং পর্চা এবং ব্যাংকের পাসবুক এগুলো কিন্তু জমা দিতে হবে। এবার অনেকেরই প্রশ্ন হতে পারে এই যে Annexure 1 বা ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি কেন পূরণ করতে হবে বা কেন জমা দিতে হবে, কি কারণ রয়েছে এটির পিছনে, সেটিও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি।
সেই কারণটি হলো রাজ্য সরকার জানিয়েছেন অনেকেই রয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এবং পিএম কিষাণ টাকা পাওয়ার যোগ্য রয়েছেন, তারা কিন্তু অনেকেই পিএম কিষাণের টাকা পাচ্ছেন না। এই ফিল্ড ভেরিফিকেশন ফর্মটির মাধ্যমে যাচাইকরণ করা হবে এবং যারা যোগ্য তাদেরকে পিএম কিষাণের টাকা দেওয়া হবে এবং আরো অনেক কিছু কারণ রয়েছে। যাই হোক, বিস্তারিতভাবে আলোচনা করলাম না। যদি বিস্তারিতভাবে আলোচনা করতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।